আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল। আপনি জামাত ইসলামীকে 71 সালে একরকম দেখেছেন, এখন আপনার পাশে সংসদে তারা বসছেন দেখছেন। আজকে জামাত ইসলামীর একজন সংসদ সদস্যকে জামাত তার দল থেকে বহিষ্কার করেছে। আড়ালের ঘটনা সম্পর্কে আপনি জানেন নিশ্চয়ই, আপনি অবগত। আমরা খুবই এই আপত্তিকর বিষয়ে আমি আলোচনা করতে চাই না, তবে জামাতে ইসলামের একজন মানুষ যখন এরকম বিষয়ে অভিযুক্ত হয় তখন সবার কাছে ওই ধর্মের জায়গাটাই, তারা যেহেতু ধর্ম নিয়ে কাজ করে, ধর্মের কথা বলে, ধর্মের ভিত্তিতে চলতে চায়, সেই জায়গাটায় আমাদের খটকা লাগে। আপনার কাছে জানতে চাই, এই যে জামাতের এমপির পদত্যাগ, এতেই কি ঘটনার শেষ কিনা? কারণ ঘটনাটা খুব সাংঘাতিক। একটা বাচ্চা মেয়েকে চাকরির প্রলোভনে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, জোর অভিযোগ আছে, ভিডিও আছে। আর 71-এর সেই জামাত আর আজকের জামাত আপনি কি দেখছেন, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলি, এটা বড় একটা বিব্রতকর একটা প্রশ্ন আপনি আমাকে প্রথমেই করলেন। জামাতকে আমি কোনো সময় মানুষের কোনো মানুষের দল কোনো সময় মনে করি না, এবং আমি মৌলানা ভাসানীর সাথে তার একজন নাতি শিষ্য হিসাবে আমি একমত যে আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাত ইসলাম। আমার চেয়ে বোধহয় কেউ এত বেশি বলে নাই। এদের চেয়ে খারাপ, এদের চেয়ে মুনাফেক, এদের চেয়ে শয়তানের দোস্ত, এদের চেয়ে দেশদ্রোহী, 71 থেকে ধরে যাই বলেন, এই ধরনের এদের চেয়ে মুনাফেক কোন রাজনৈতিক দল হইতে পারে বলে আমার মনে হয় না। 5ই আগস্টের পরে তাদের চেহারাটা একদম কুৎসিত ভাবে উন্মোচিত হয়েছে। 5ই আগস্টের পরে, এর আগে আমিও এতটা বুঝতে পারতাম না, কিন্তু আমি 5ই আগস্টের পরে এদের চেহারাটা সাংঘাতিক ভাবে মানুষের কাছে কুৎসিত হিসাবে ধরা পড়েছে। আমি এদেরকে মনে করি না যে এরা কোনো সভ্য জাতীয় মানুষ বা এরা কোনো মানে সুস্থ মানুষ, সামাজিক মানুষ, এটা মনে করি। এরা হলে এই সমাজ থেকে যা হোক, তবু একটা চক্রান্তের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নিজস্ব রাজনীতির ভুলের কারণে, বাংলাদেশের নিজস্ব রাজনীতির ভুলের কারণে এই ধরনের একটা অপশক্তি, যাদের পিতার নাম হইল পাকিস্তান জামাতে ইসলামী পাকিস্তান, যারা পাকিস্তানে কোনো পার্লামেন্টে তেমন কোনো সিট কোনোদিন পায় নাই, তাদেরকে কেউ পুষেও না, কিন্তু তাদের এই রেখে যাওয়া সন্তানেরা, 71-এ রেখে যাওয়া সন্তানেরা আজকে এই দেশে 68টা সিট পায়। এইটা কেন পায়, কি কারণে পায় আমি জানি না, তবে জীবনে আর কোনোদিন পাবে বলে মনে হয় না। যদি পায় তাহলে আমার রাজনীতি ভুল হবে। এইটা সমস্তই চক্রান্তের অংশ। আর এদের যে চরিত্র, এই যে লোকটি নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধা, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি পার্লামেন্টে, এ কিসের মুক্তিযুদ্ধ? এলে মহা অপরাধী। যদি সে মুক্তিযোদ্ধা না, আবারও আমি বলছি সে মুক্তিযোদ্ধা না, সে প্রমাণ করুক সে মুক্তিযোদ্ধা। জামুকা থেকে প্রমাণ করুক, জামুকা তো এখন তো বিএনপির, এটা তো আওয়ামী লীগের না। এবং জামুকার সদস্যরা সবাই হলো খুব নিউট্রাল ভাবে সবকিছু এখন দেখেন। প্রমাণ করুক যে সে মুক্তিযোদ্ধা, কোথাকার মুক্তিযোদ্ধা। এই দেশে তো মুক্তিযোদ্ধা অনেকেই দাবি করে, কাজে আমি বলতেও পারবে না যে কোন এলাকায় গিয়ে ট্রেনিং নিছে। মুক্তিযোদ্ধার প্রথম ক্রাইটেরিয়া হলো কিছু ব্যতিক্রম বাদে, সবকিছুর ব্যতিক্রম থাকে, এইটার প্রথমেই ক্রাইটেরিয়া হলো তুমি কোথায় ট্রেনিং দিছো, ইন্ডিয়ার কোন সেন্টারে, বলো কোন সেক্টরে যুদ্ধ করছে। আমি না করছি যে সে মুক্তিযোদ্ধা হইতে পারে না, সে যেভাবে কথা বলে, এবং তার কথার উপরেই কিন্তু আমি পার্লামেন্টে একটা বক্তৃতা করছি। সে আমার বক্তৃতার আগের দিন সে বলছিল যে সাতক্ষীরাতে একজন ডিসি গেছে, একজন মহিলা ডিসি, সে কি ধরনের ডিসি, পর্দা পুশিদা কিছু করে না। সে বলে সাংস্কৃতিক কোনো নাই, আন্দোলন নাই, সাংস্কৃতিক কোনো মানে নাই, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড নাই।
মানে সংস্কৃতি আবার কি, যে সংস্কৃতির কথা বলে তাকে সাতক্ষীরাতে রাখা যাবে না। এর পরের দিনে আমি কিন্তু উত্তরে বলছিলাম যে সংস্কৃতি বিশ্বাস করে না সে সভ্য না, যে জাতির জীবনে সংস্কৃতি নাই সে অসভ্য জাতি। ওইটা কিন্তু ওর কথার উপরে বলছিলাম। সেই যে মহিলা মাথায়, মহিলা মাথায় কাপড় দেয় না, সেই লোকটির আজকের, আমি আর বেশি আগাবো না, সেই লোকটির যা একজন আমার নাতনি সমা একজন অসহায় মেয়ের প্রতি যে আচরণ মানুষ দেখলো, সবাই দেখলো, ও তো পশু, ও তো অমানুষ। এবং তার ক্যারেক্টারের সমসাময়িক ক্যারেক্টারে হইল জামাতের সবার, এটা আমার ধারণা। এবং আমি প্রমাণ করতে পারবো অনেককেই এরা এরকমই। কথাটা বুঝেন, মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখেন এখন কি হচ্ছে। তারা যে একটা দিয়ে মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসায়, এই সব কিছু মিলা টিলা, এদের চরিত্রের যে গুণাবলী, এইগুলা কইয়া শেষ করা যায় না। কাজে আমি মনে করবো যে জামাত তাকে বাইর করে দিয়া নিজেদের পাপ কিছুটা স্খলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে সেটা দেখা দিবে তারা মানুষকে ধোঁকা দিছে নাকি সঠিকভাবে বহিষ্কার করছে। তবে আমি মনে করি এই লোকটি যদি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকে, সে যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকে, তার আর পার্লামেন্টে মুখ দেখানো ঠিক না, আর পার্লামেন্টও তাকে আর গ্রহণ করা ঠিক না। কারণ এই লোকটি পার্লামেন্টে থাকলে দুর্গন্ধ ছড়াবে এবং সারা পৃথিবীর মানুষ চায়ে দেখবে এইখানে একজন দর্শক বসে আছে, একদম বাস্তব জলজ্যান্ত দর্শক পার্লামেন্টে বসে আছে। এবং দুর্ভাগ্যক্রমে আমার সিটের থেকে তার সিটের দূরত্ব মাত্র 5 ফুট। বিপদটা ওই জায়গাতে। একটু বন্ধ করো। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে। আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় আজকে প্রচন্ড গুঞ্জন, কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুতি, জি তিনি হয়তো, জি। তো সেক্ষেত্রে আমরা একটুখানি অপেক্ষা করছি। আপনারা জানেন যে একজন সংসদ সদস্য সবসময় খুবই ব্যস্ত থাকেন এবং সেই ব্যস্ততার মধ্যে তাকে সময় বের করতে হয়। আমরা যখন অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে বসেছি তখনও তার এখানে প্রচন্ড লোকজনের ভিড় ছিল, তারপরও তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টা তার জন্য অপেক্ষা করতে হয়েছে। এখনো তিনি ব্যস্ততায় আছেন বলেই তাকে হয়তো চট করেই আবার উঠতে হয়েছে। আমরা অপেক্ষা করছি, তিনি লাইন বিচ্ছিন্ন করেননি। আপনারা নিশ্চয়ই অ্যাডভোকেট ফজলুর রহমানের মূল্যবান আলোচনা শুনবেন। তবে যে আলোচনাটি আমাদের শুরুতে আমি হেডলাইনে যুক্ত করেছি, যে জি জনাব ফজলুর রহমান ফিরে এসেছেন, আমরা আবার মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবো। জি 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 মিউট হয়ে গেছে। আমি দিচ্ছি, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা বোধহয় আপনার ছিল যে রাষ্ট্রপতি কি বলছিলেন, মহামান্য মানে আমি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই। সেটা হলো যে আপনি একজন আইনে দীর্ঘ আপনার আইনি ক্যারিয়ার এবং সংবিধান সম্পর্কে আপনি জানেন। এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের আইনে একজন এমপির ক্ষেত্রে কি হয় পরবর্তীতে? তিনি কি সংসদ সদস্য থাকতে পারেন নাকি থাকতে পারেন না? আমাদের আইন কি বলে আমি একটু দর্শকদের জন্য জানতে চাই। আপনাকে বলে ফেলছি আমি, নৈতিক স্খলনজনিত কারণে ওনার তো এটা থাকার কথা না, উনি তো নৈতিক স্খলন করছেন। শুধু এমপি না, ওনার তো শাস্তি হওয়া উচিত আইনগতভাবে, পেনাল কোডেও। আমি প্রথমে ভেবেছিলাম এই নোংরা বিষয়টিকে নিয়ে, এই জামাত নেতাকে নিয়ে আমি কোনো ভিডিও করব না, কিন্তু পরবর্তীতে অনেক দিক থেকে পণ পেলাম। কথা হলো যে এই বিষয়টা নিয়ে আসলে একটু খোলসা করা দরকার। খোলসাটা কি? জামাতে ইসলামী তার একজন এমপিকে নৈতিক পদস্খলনজনিত কারণে সংসদ সদস্য থাকা অবস্থায় তাকে দল থেকে বহিষ্কার করেছে। তার ইতিহাস যদি জানেন, তার নাম নজরুল ইসলাম। তিনি 1991 সালে প্রথম জামাতের পাল্লা মার্কা নিয়ে
জাতীয় সংসদের সদস্য হন এবং সেইবার বিএনপিকে সমর্থন দিয়ে তিনি পার্লামেন্টে 5 বছর ছিলেন। তো তিনি 1971 সালে তার যে নসিহত আমরা শুনেছি, তিনি নাকি শান্তি কমিটির এবং রাজাকার পক্ষের লোক ছিলেন, কিন্তু পরবর্তীতে সেটাকে পুঁজি করেই তিনি 91 থেকে 96 পর্যন্ত যে বিএনপি গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের কাছ থেকে মুক্তিযোদ্ধা খেতাবটি আদায় করে নিয়েছেন। সেই পতিত মুক্তিযোদ্ধা, সেই পতিত রাজাকার মুক্তিযোদ্ধা বনে গেলেন এবং মুক্তিযোদ্ধা বনে ওই জামাত যে বড়াই করে তাদের কাছেও মুক্তিযোদ্ধা আছে, সেই খণ্ডাংশ হলেন এই নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম নিয়ে আমাদের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইসলামিয়া মাদ্রাসার একজন টিচার নাম রফিকুল্লাহ আফসারি, বাড়ি সম্ভবত নোয়াখালী। এই নোয়াখালীর এই ভদ্রলোক তাকে নিয়ে, তাকে সমর্থন করে, তাকে আল্লাহর পেয়ারা বান্দা বলে লক্ষ লক্ষ ইসলামের প্রেমিক মানুষের কলিজা বলে তিনি ওমর আলী এবং উসমানের জীবনী নিয়ে একটু কাহিনী করলেন। আমরা শুনলাম সেটি। আবু বকরের জীবন নিয়ে কাহিনী করলেন, আমরা সেটা শুনলাম। আর প্রেগনেন্ট শব্দটি না বলে তিনি প্রেগনেন্ট শব্দটি ব্যবহার করলেন। মাশাআল্লাহ, ওনার যে জ্ঞানের বহর সেটা আপনারা দেখে আস্তে আস্তে আরো পুলকিত হবেন, মুগ্ধ হবেন। ডক্টর ইউনূসকে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফেরেশতা হিসেবে বর্ণনা করেছিলেন। তো সেই অবস্থায় আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যে অবস্থাটি চলছে, আমি কিন্তু জামাতকে অন্তত ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তারা এই পার্কে এই দুশ্চরিত্র একটা মানুষকে দল থেকে বহিষ্কার করেছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো জামাতে ইসলামের এই নেতা, জামাতের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রত্যেকটা মসজিদে, মুক্তবে, মাদ্রাসায়, হেফজখানায়, এতিমখানায় প্রতিনিয়ত আপনারা যে বলৎকারের ঘটনা দেখছেন, এটা কিন্তু 1971 সালকে বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে জামাতের রাজাকার আল বদর আল শামসরা খুবই শক্তিশালী ছিল এবং তারা সেই সময়ে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে যেখানে যেভাবে পেরেছে নারী পুরুষ নির্বিশেষে ধর্ষণ, খুন, বলৎকারে লিপ্ত ছিল। এটা আমাদের অনেকেই বিশ্বাস করেননি, আমাদের অনেকের কাছে এটা গাল গল্পের মতো ছিল। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে আজকে পর্যন্ত যে 2 বছর সময় গেল, এই 2 বছরের ভিতরে জামাত সেটা সত্য বলে প্রতিষ্ঠা করে দিয়েছে। এবং খেয়াল করে দেখেন, আরো একটা এখানে কিন্তু আপনাদের ভয় মুক্তির আরো একটা কারণ, যেই হারে ছেলেকে বলৎকারের কাহিনী চলছিল, এই ঘটনার পর অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ এটা অন্তত কিছুটা হলেও স্বস্তি পেয়েছে না। তারা শুধু পুরুষের প্রতি আগ্রহী না, তারা নারীর প্রতিও আগ্রহী আছে। তার মানে এই সামুদ জাতির মতো এই যে লূত আলাইসাল্লামের জাতির মতো সমকামী হয়ে যে দেশ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, আল্লাহর গজব পড়ে যায়, সেটা থেকে মুক্ত হয়ে অন্তত নারীর প্রতি যে তারা একটু চোখ দিচ্ছে, এতে অন্তত ওই ধ্বংস থেকে আপনারা কিন্তু বেঁচে গেছেন বলে ধরতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, জামাতে ইসলামের এই ভদ্রলোকে সাদা কাপড় দিয়ে সামিয়ানাটা নিয়ে নারীদের সাথে দেখা না করে এই পাশ থেকে কথা বলেন, ওই পাশে শোনা যায়। আর যখন ভেতরে যান তখন আর কিছু থাকে না। দেখলেন তো বিষয়টা। এবং এটাই জামাতের আসল চরিত্র। জামাতের আপনি টপ টু বটম নেতাদেরকে একটু খোঁজ করি, আপনি যদি সিসি ক্যামেরা লাগাই দিতে পারেন, আপনি কিন্তু আরো বহু পাবেন। জামাত থেকে এগুলা বাইর হয় কম। কেন কম বাইর হয় আমি বলি, এর কারণ হচ্ছে জামাত একটি ক্যাডার ভিত্তিক সংগঠন। এই ক্যাডারগুলোকে ট্রেন করা হয় যে তুমি তোমার উপরের দিকে তাকাবা না, তুমি তোমার জায়গায় থাকো, ওখানে কি হচ্ছে তুমি সেটা দেখতে পারবা না। যার কারণে এগুলা
আপনার কাছে আমার কাছে আসে না, কিন্তু জামাতের ভিতরে অহরহ প্রতিনিয়ত এই ঘটনা ঘটে যাচ্ছে। কারণ ইসলাম তাদের মুখে আছে, তাদের জীবনে নেই। এখন জামাতের এই এমপি সারা বছর মানুষকে বলেছেন আল্লাহর আইন সৎলোকের শাসন চায়, তারা ইসলামী আইন কায়েম করতে চায়। এখন নৈতিক পদস্খলন জনিত কারণ বললেও যে কারণটি, যে ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু জেনা, এটা কিন্তু ধর্ষণ, বা এটা জেনা ব্যভিচার। তো ব্যভিচারের শাস্তি কোরআনে আছে 100 দোরা, কিন্তু হাদিস থেকে জামাতে ইসলামী যেটাকে ফলো করে সেটা হলো বিবাহিত হলে 100, অবিবাহিত হলে 100 দোরা, আর বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে হত্যা। তা এখন জামাত ডিফ্যাক্টো ক্ষমতাসীন। আপনারা যদি দেখেন যে বিএনপি যদিও ক্ষমতায় আছে, কিন্তু কলকাঠি নারে কিন্তু জামাত। তো সেখানে জামাতের এই রমরমা অবস্থায় জামাত যদি এই ইসলামী শাসন, ইসলামী আইনটি তাদের এই এমপিকে দিয়ে কার্যকর করে বাংলাদেশে একটি নজির স্থাপন করেন, কারণ জামাতের পক্ষে এটা এখন করা সম্ভব। তারা যদি এই নজরুল ইসলামকে ইসলামী শাসন কায়েমের জন্য প্রথম উদাহরণ স্থাপন করতে চান, তাইলে তাকে, যেহেতু তিনি বিবাহিত, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। হত্যা না, তাকে হত্যা কেন করবে, তাকে পাথর নিক্ষেপ করে বিচার কায়েম করা হোক। তা না হলে জামাত আর কোনোদিনও ইসলামী আইনের কথা এই বাংলার জমিনে বলার অধিকার রাখে না। জামাতকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি ইসলামী আইন কায়েম করতে তারা চায়, তাহলে এই নজরুল ইসলামকে দিয়েই শুরু হোক। শুধু নজরুল ইসলামকে দিয়ে নয়, জামাতের মধ্যে আরো বহু বাটপার আছে, সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে। যেমন ওই নোয়াখালীর একটা আছে তারেক মনোয়ার, আহারে, যেই লোক মারা গেছে তার বাপেরও মৃত্যুর আগে সেই স্যামসাং এর সাথে সে দেখা করে আসছে, খেয়াল করে দেখেন। এবং সে রকেটে চড়েছে, খেয়াল করে দেখেন। রকেট কিন্তু ব্যক্তিগতভাবে ভাড়াও দেয় না, রকেট দিয়ে কোনো যাত্রীও পরিবহন করা হয় না, কিন্তু তিনি বহন করে আসছে। এবং কোরআন শরীফে ট্রাম্পের নাম, হাদিসে ট্রাম্পের নাম আসছে, বলে যে এখানে আসছে তারাম্প। এই যে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া, নৈতিক পদস্খলনজনিত বহু তথ্য প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। অক্সফোর্ডের 3 বারের বিখ্যাত টিচার হয়েছে, যেই লোক অক্সফোর্ডও বানান করতে পারে না, সেই লোক বলে যাচ্ছে। তো এদেরকেও দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে জামাত বিশুদ্ধ অভিযান শুরু যদি না করে, এই জামাত বলৎকারের জন্য, ধর্ষণের জন্য, নারী নির্যাতনের জন্য এবং শিশু দর্শনের জন্য একদিন এই বাংলার জমিনে বিচারের মুখোমুখি হবে। কারণ আমরা এই পর্যন্ত যত বলৎকারকারী দেখেছি, যত ধর্ষক দেখেছি, এই শিশু নির্যাতনকারী দেখেছি, এদের সবার সাথেই কোনো না কোনোভাবে জামাতি কানেকশন প্রতিষ্ঠিত। তাই আসুন এই জামাতিদের সত্যিকারের রূপ, সত্যিকারের চরিত্র, তারা মুখে এবং অন্তরে তাদের যে 2 রকমের চিন্তাধারা, সেটা একটু মানুষ বুঝুক, দেশ বুঝুক, তাহলে সমাজ বাঁচবে, রাষ্ট্র বাঁচবে, মানবতা বাঁচবে। এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় সাতক্ষীরা 4 আসনে জামাত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির অভ্যন্তরীণ তদন্তে নৈতিক স্খলনজনিত অপরাধ প্রমাণিত হওয়ার অভিযোগে বুধবার বিকালে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। জামাত ইসলামের এই সিদ্ধান্তের পরপরই 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নানা মহলে আলোচিত হচ্ছে। প্রথমত, জামাতের এই বহিষ্কারের সিদ্ধান্তের কারণে গাজী নজরুল ইসলাম কি তার সংসদ সদস্য পদ হারাবেন? আবার তার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত যে অভিযোগের কথা তার দলের পক্ষ থেকে করা হচ্ছে, তার বিচার কি সম্ভব? বাংলাদেশ সংবিধানের সংশ্লিষ্ট 3টি অনুচ্ছেদ, অতীতের বেশ কয়েকটি উদাহরণ এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের বিশ্লেষণ হলো, বাংলাদেশের সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সদস্যপদ বিলুপ্ত হবে।
বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্যপদ খারিজের ক্ষেত্রে নৈতিক স্খলনজনিত অপরাধের কথা বলা আছে, তবে সেক্ষেত্রে সেই অপরাধে আদালত অভিযুক্তকে কমপক্ষে 2 বছরের শাস্তি দিতে হবে। আবার দল বহিষ্কার করলেই হবে না, যদি গাজী নজরুল ইসলাম নিজে দল থেকে পদত্যাগ না করেন কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট না দেন, তাহলে তার সংসদ সদস্যপদ খারিজের আশঙ্কা খুবই কম। তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই জামাতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়। ভিডিওগুলো সোমবার বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করে। প্রথম দিকে ফেসবুকে তার সমর্থনে কেউ কেউ এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করেন। পরদিন দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের মতো কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিও এআই দিয়ে বানানো নয়। এসব নিয়ে বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন। সাথে তিনি এও দাবি করেন মেয়ের মামা এবং তার গাড়ি চালক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ভিডিও ধারণ করেছে, এমনকি তাকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও তিনি এনেছিলেন। তার এমন দাবির প্রেক্ষিতে বিতর্ক আরো উস্কে দেয় দৈনিক আমার দেশের একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনটিতে গাজী নজরুল ইসলামের এই কথিত দ্বিতীয় বিয়ের কাবিননামার বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। কারণ কাবিননামায় নাম থাকা কাজী আমার দেশকে বলেছেন বিয়ে কোথায় হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন কাবিননামাটি পুরনো তারিখ বসিয়ে তৈরি করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। দলটির একাধিক সূত্র বলছে অনলাইন অফলাইনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলটির অভ্যন্তরীণ জোর দাবি উঠেছিল। শেষ পর্যন্ত 22শে জুলাই দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামাতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামাতের নির্বাহী পরিষদের এই বৈঠকটি হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে জামাতের গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে